জাসপার এমন এক বিশেষ প্রাণী যে ড্রাগন আর মানব রূপের মিশ্রণে গঠিত, তাই তার শারীরিক কার্যক্রম মানুষের চেয়ে ভিন্ন আর অত্যন্ত রহস্যময়। চুম্বনের সময় তার শরীর থাকা কিছু বিশেষ গ্রন্থি সক্রিয় হয়, যা গ্লুকোজ বা মিষ্টি স্বাদের এক প্রকার তরল নিঃসৃত করতে পারে সে নিজ ইচ্ছায়। সেদিন জাসপারের চুম্বনে তেতো স্বাদ পাওয়ার কারণ ছিল, সেদিন জাসপার অসুস্থ ছিল। তার চুম্বনে তেতো স্বাদ পাওয়া গিয়েছিল, যা তার দেহ তৈরি হওয়া এক ধরনের বিষাক্ত কেমিক্যালের কারণে, এক ধরনের অ্যামাইন বা কোটন কেমিক্যালের মতো, যা তার অসুস্থতার সময় দেহে তৈরি হয়েছিল। সেদিন জাসপারের শরীর থেকে হাইড্রোক্সি ফেনাইল অ্যাসিড নিষ্ক্রিয় হয়েছিল। তার চুম্বনের সাথে ফেনোলিক যৌগগুলোতে সাধারণত তেতো স্বাদ থাকে, যা স্বাভাবিক স্বাদকে বিকৃত করেছিল। ফিওনার ঠোঁটের কোমল স্পর্শ জাসপারের জন্য এক অবিশ্বাস্য আচ্ছন্নতার সৃষ্টি করেছিল। অতঃপর ওর কাজ শেষ। জাসপার এবার ফিওনার ঠোঁট জোড়া ছেড়ে দিতে ছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে ফিওনা মিষ্টি স্বাদের আবেশে জাসপারের ঠোঁট জোড়া আঁকড়ে রেখেছে। তার সব সত্তা এই মুহূর্তে একত্রিত হতে চাচ্ছে। ফিওনা তার কাঁধের শার্ট আঁকড়ে ধরে রেখেছে, মুক্তির কোনো ইচ্ছেই নেই তার। জাসপার অনুভব করছিল তার ভেতরে লুকায়িত সুপ্ত বাসনাগুলো ধীরে ধীরে সাড়া দিচ্ছে। তার শরীরের ভেতর উত্তেজনা এক মুহূর্তে জ্বলে উঠেছে। এই রাসায়নিক পরিবর্তন তার ভেতরে এক নতুন সেক্সুয়ালিটি উত্তেজনা একচিপ করে তুলেছে। তার দেহের প্রতিটি কোষ এই প্রাণস্পর্শী আকর্ষণে সাড়া দিচ্ছে। প্রতিটি শ্বাস তাদের আরো কাছে টেনে নিচ্ছে। ফিওনা হাতের স্পর্শে তাকে এমন এক অনুভূতির জগতে নিয়ে যাচ্ছে, যেখানে যুক্তি বুদ্ধি স্তব্ধ হয়ে যায়। জাসপার নিজেকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছে, কিন্তু সেই চেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে। তার দেহের উত্তেজনা আর শারীরিক কামনা আবেগের দ্বন্দ্ব এক হয়ে তার ভেতরে পশুবৃত্তিকে একে একে জাগ্রত করছে। জাসপার বুঝতে পারছিল তার ভেতরে যে কামনার ঢেউ উঠেছে তা এক অজানা গভীরতায় ডুব দিতে চাইছে। তার কাঁধে ফিওনার হাতের স্মিত চাপ, ফিওনার কোমল ত্বকের উষ্ণতা, তাদের দম আটকে যাওয়া নিঃশ্বাসগুলো সবই তাকে অনিয়ন্ত্রিত করে আকর্ষণের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু তার মনের এক কোনায় ভীতিও উকি দিচ্ছে। সে জানে এই আকর্ষণের গভীরতা তাদের দুজনকে বিপদে ফেলতে পারে, বিশেষ করে ফিওনাকে। এই গভীর মুহূর্ত থেকে বেরিয়ে আসার জন্য নিজেকে এক ঝাঁকুনিতে ফিরিয়ে আনতে জাসপার হঠাৎ ফিওনার নরম পাতলা নিজের ছোটে প্রবলভাবে কামড়ে বসিয়ে দিল। তার চোখে এক ধোঁয়াশাচ্ছন্ন আকাঙ্ক্ষা আর ছোট সেই তীব্র কামড়ের চাপ। ফিওনা ব্যথা আটকে উঠল, কিন্তু সেই ক্ষণস্থায়ী ব্যথার সাথে সাথে তার মনে উন্মুক্ত হলো এক আবেশময় অনুভূতি। জাসপারের সেই মৃদু কামড় তার ভেতরে এক নতুন সাড়া জাগিয়েছে। তার কাঁধের আঁকড়ে ধরা হাতগুলো এক মুহূর্তে শীতল হয়ে আসলো। জাসপার দেখলো ফিওনার ঠোঁটে তার প্রবল কামড়ের কারণ একটি ছোট কাটা হয়েছে, আর সেখানে থেকে রক্ত বের হয়েছে। এই দৃশ্যটি তার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি নিয়ে এলো। এদিকে অস্থিরতা, অন্যদিকে চরম আকর্ষণ। ফিওনার চোখে প্রথম ব্যথা, কিন্তু তারপর দ্রুত সেই ব্যথার জায়গাটি দিকে তাকাতে তাকাতে এক অদ্ভুত আবেশে প্রবাহিত লাগলো হতে। জাসপার হাত বাড়িয়ে ফিওনার ছোটে কাটা জায়গাটি স্পর্শ করার জন্য এগিয়ে এলো। তার পরক্ষণে কিছু না ভেবে থেমে গেল। জাসপার ধীরে ধীরে তার সবুজ চোখ জোড়া বাদামি চোখ রাখলো এবং নীরবে কথোপকথন চলল। নিজেকে নিয়ন্ত্রণ করো বোকা মানবী। ফিওনা সে উত্তপ্ত চোখের ভাষা বুঝতে পেরে শান্ত হলো। তাদের মধ্যে এক অনির্বচনীয় ইশারার আদান প্রদান ঘটলো, যা কথা নয় কিছু, কিন্তু অনুভূতির স্তরে একে অপরের ছুঁয়ে গেল। এক মৃদু গভীর শ্বাস, সূক্ষ্ম আকর্ষণ, যা তাদের এই মুহূর্তে অমোঘ আর মোহনীয় করে রাখল। জাসপার আর এক মুহূর্ত অপেক্ষা না করে ফিওনাকে নিজের শক্তিশালী বাহু থেকে হঠাৎই নামিয়ে দিল। ফিওনা ভারসাম্য হারিয়ে ধপাস করে মেঝেতে বসে পড়ল, কিন্তু এবার আগেরবারের মতো তীব্র আঘাত লাগলো না, বরং তার শরীরে শুধুমাত্র
মৃদু ব্যথার স্রোতই খেলে গেল। জাসপার কোনো কথা না বলে হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। মনে হলো কোনো অশান্তি তার হৃদয় জুড়ে দানা বেঁধেছে। ফিওনার শরীর তখনও জমেছিল, তার মন কিছুটা বিভ্রান্ত। সে এখন পুরোপুরি নিজের চেতনা ফিরে পেয়েছে। জাসপারের সেই গভীর চুম্বন আর রহস্যময় হাসি দৃষ্টি তার মনে গেঁথেছিল। ফিওনা স্বপ্নের ঘোরে আটকে ছিল। ফিওনার মনে হলো এই অদ্ভুত চুম্বন, এই নিষিদ্ধ মুহূর্তগুলি তার আত্মাকে নতুন এক আকর্ষণে আচ্ছন্ন করেছে। জাসপার চলে যাওয়ার পর সেই অনুভূতি যদি আর ভিতরে এক গভীর প্রভাব ফেলে গেছে, যা কোনোভাবে মুছে ফেলা সম্ভব নয়। এই মাদকতার মতো যা তাকে বাধ্য করেছে সেই নিষিদ্ধ আকর্ষণের কাছে ফিরে যেতে। ফিওনা সেই উত্তপ্ত চোখের ভাষা বুঝতে পেরে শান্ত হলো। তাদের মধ্যে এক অনিবর্চনীয় ইশারার আদান প্রদান ঘটল, যা কথা নয় কিন্তু অনুভূতির স্তরে একে অপরকে ছুঁয়ে গেল। এক মৃদু গভীর আর সূক্ষ্ম আকর্ষণ যা তাদের এই মুহূর্তটাকে অমোঘ আর মোহনীয় করে রাখল। জাসপার আর এক মুহূর্ত অপেক্ষা না করে ফিওনাকে নিজের শক্তিশালী বাহু থেকে হঠাৎই নামিয়ে দিল। ফিওনা ভারসাম্য হারিয়ে ধপাস করে মেঝেতে পড়ে গেল, কিন্তু এবার আগের বারের মতো তীব্র আঘাত লাগলো না, বরং তার শরীরে শুধুমাত্র মৃদু ব্যথার স্রোত খেলে গেল। জাসপার কোনো কথা না বলে হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। মনে হলো কোনো অশান্তি তার হৃদয় জুড়ে দানা বেঁধেছে। ফিওনার শরীর তখনও জমেছিল, তার মন কিছুটা বিভ্রান্ত। সে এখনো পুরোপুরি নিজের চেতনা ফিরে পায়নি। জাসপারের সেই গভীর চুম্বন আর রহস্যময় দৃষ্টি তার মনে গেঁথেছিল। ফিওনা স্বপ্নের ঘোরে আটকে ছিল। ফিওনার মনে হলো সে অদ্ভুত চুম্বন, এই নিষিদ্ধ মুহূর্তগুলি তার আত্মাকে নতুন এক আকর্ষণে আচ্ছন্ন করেছে। জাসপারের চলে যাওয়ার পরও সেই অনুভূতি তার ভেতরে এক গভীর প্রভাব রেখে গেছে, যা কোনোভাবে মুছে ফেলা সম্ভব নয়। এ এক মাদকতার মতো যা তাকে বাধ্য করছে সেই নিষিদ্ধ আকর্ষণের কাছে ফিরে যেতে। ওয়াং লি বসে আছেন তার ল্যাবের আরামদায়ক চেয়ারে। চারপাশে বড় বড় পর্দায় নানান তথ্য ভেসে উঠেছে আর হঠাৎই নজর এলো একটি বিশেষ ব্রেকিং নিউজ আপডেট। তার চোখের সামনে খবরটি লাল অক্ষরে ঝলসে উঠল। বিস্ময়কর হত্যা, 6 জনের ঝলসানো মৃতদেহ উদ্ধার, আগুনের উৎস রহস্যজনক। খবরটা পড়ার সঙ্গে সঙ্গে ওয়াং লির দৃষ্টিতে উদ্বেগের ছাপ ফুটে উঠল। সংবাদদাতার কণ্ঠে ধরা আতঙ্ক তাকে মূর্তি শিহরিত করলো। সিসিটিভির ফুটেজগুলো পর্যন্ত আগুনের তাপে ঝলসে গেছে। কোথাও থেকে আগুন লাগলো, কিভাবে এত ভয়ঙ্কর মৃত্যু ঘটলো কেউই বলতে পারছে না। সাংবাদিকরা যেমন হতবাক, পুলিশ কর্মকর্তারা তেমনি দিশেহারা। ওয়াং লি ধীরে ধীরে নিঃশ্বাস নিলেন। তার মনের গভীরে সেই পুরনো আশঙ্কাটি আবারও মাথা তুলে দাঁড়ালো। তিনি নিজেকে সংবরণ করার চেষ্টা করলেন, কিন্তু তবুও মনে প্রশ্ন উকি দিল, ওই ড্রাগনের ভাইয়ের কাজ নয় তো এটা? কি জানি নাম, হ্যাঁ, জাসপার অরিজেন। সম্ভবত সেই এই নৃশংস কাণ্ড ঘটিয়েছে। ওয়াংলির চিন্তা ধীরে ধীরে দুশ্চিন্তায় পরিণত হলো। সে জানেন এমন শক্তির মোকাবেলা করার মতো প্রস্তুতি তার কাছে নেই। ওই অপ্রতিরোধ ড্রাগনের সাথে নিজেকে এক ভয়ঙ্কর খেলায় জড়িয়ে ফেলেছেন তিনি, যার ফলাফল হতে পারে অকল্পনীয়। জাসপার ল্যাবে বসে আছেন, নিস্তব্ধতায় ডুবে, চারিপাশের জগৎ থেকে বিচ্ছিন্ন। তার দৃষ্টির সামনে স্থির, কিন্তু মনের ভেতরে চিন্তার এক অশান্ত ঝড় চলছে। তার মাথায় একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেন অন্য কারোর মধ্যে সেই বিশেষ বায়োকেমিক্যাল পাওয়া গেল না, শুধুমাত্র ফিওনা? কেন? এই রহস্য তাকে দিন দিন আরও অধৈর্য করে তুলছে। সে নিজেই তো বহু সময় ধরে গবেষণা করছে, পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে, ভেবেছে যে সে পৃথিবীর গোপন সব রহস্যকে বুঝে নিয়েছে। কিন্তু ফিওনা সেই সমস্ত জ্ঞানকে চ্যালেঞ্জ করছে। আর সবচেয়ে অদ্ভুত হলো, প্রতিবার ফিওনার কাছাকাছি গেলেই তার ভেতরে এক অজানা প্রবাহ খেলা করে উঠেছে, এক ধরনের আকর্ষণ যা তাকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে। এই মেয়েটা কি সত্যিই সাধারণ মানবী? জাসপার মনে মনে প্রশ্ন করে, তার ভাবনার অদ্ভুত সন্দেহের বীজ জন্মাচ্ছে। ফিওনা কি কোনো ম্যাজিক জানে? তার শিরায় উপশিরায় বয়ে যাওয়া উত্তেজনা তাকে ক্রমেই এক ধরনের অস্থিরতার ভার দিচ্ছে। তার চোখে ভাসছে ফিওনার চঞ্চল মুখ, তার হাসি, তার স্পর্শের স্মৃতি, যা শুধুমাত্র চমৎকার মুহূর্ত ছিল না, বরং এক রহস্যময় নেশার মতন। হঠাৎ ল্যাবের নিস্তব্ধতা ভেঙে প্রবেশ করলো থার্ডিনিয়াস।
দরজার পাশে দাঁড়িয়ে সে গভীর শ্বাস নিল, নিজেকে শান্ত করার চেষ্টা করছে। কয়েক মুহূর্ত নীরবতার পর কণ্ঠে অস্থিরতার ঝাঁজ নিয়ে বলল, প্রিন্স, কাজটা আপনি করেছেন তাই না? জাসপার চোখ তুলে তাকালো, মুখে কিন্তু কোনো ভাবান্তর নেই। কোন কাজ থার্নিয়াস? চীনে 6 জন মানুষের মৃত্যুর খবরটা। থার্নিয়াস দ্রুত বলল, খবরের লাশগুলো দেখে আমি বুঝে ফেলেছি এটা কোনো ড্রাগনের কাজ, আর একমাত্র আমরা ছাড়া এই পৃথিবীতে আর কোনো ড্রাগন নেই। জাসপার সামান্য হাসলো, কিন্তু তার চোখে কঠিনতা স্পষ্ট। হ্যাঁ, ওদের আমিই মেরেছি, নাহলে ওরা আমাকে মেরে ফেলতো। থার্নিয়াস হতবাক হয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর সাহস করেই বলল, প্রিন্স, আপনাকে হত্যা করা কি এতই সহজ? কিন্তু আপনি তো ভেনাসের রুলস ভঙ্গ করছেন, এটা আমাদের সবার জন্য বিপজ্জনক হতে পারে। জাসপার এবার গভীর স্থির দৃষ্টিতে তাকালো থার্নিয়াসের দিকে। তার চোখে এক ধরনের নির্ভীকতা। সে কারো প্রতি বিন্দুমাত্র জবাব দিতে বাধ্য নয়। ঝাঁঝা কণ্ঠে বলল, এখন কি আমাকে তোমার কাছ থেকে রোল শিখতে হবে থার্নিয়াস? থার্নিয়াস কিছু বলার জন্য মুখ খুলে আবারও চুপ করে গেল। সে জানতো প্রিন্স জাসপারকে যুক্তি দিয়ে বোঝানো সহজ নয়। তার সামনে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন অদম্য ড্রাগন এক অবদ্ধ প্রাচীর, যার শক্তি সংকল্পে কোনো ফাটল নেই। থার্নিয়াস কণ্ঠে স্নিগ্ধ অথচ দৃঢ় অনুরোধ নিয়ে বলল, মাফ করবেন প্রিন্স অরিজিন, আমি আপনাকে রুলস শেখাচ্ছি না, শুধু অনুরোধ করছি আপনি নিজের রাগ আর শক্তিকে কিছুটা নিয়ন্ত্রণ করুন। আমাদের পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য আমাদের লক্ষ্য পূরণ করা, দুর্বল মানুষের ক্ষতি নয়। জাসপার নীরবে থার্নিয়াসের কথা শুনল, তবে কোনো প্রতিক্রিয়া দিল না। তার মনে কোনো প্রভাব পড়েনি। থার্নিয়াস আবার বলল, প্রিন্স, আমি জানি আপনি এসব নিয়ে ভাবছেন না, তবে আমি আপনাকে নিয়েই চিন্তিত। আপনার যদি কোনো সমস্যা হয়, আপনি যদি নিজের ড্রাগন ক্ষমতা হারিয়ে ফেলেন। জাসপার তার ঠোঁটের কোণে এক তীর্যক হাসি ফুঁচিয়ে বলল, তোমার কি আমাকে সাধারণ ড্রাগন মনে হয় থার্নিয়াস? আমি প্রিন্স অফ ড্রাগনস, আর পৃথিবীতে টিকে থাকার জন্য যে বিশেষ বায়োকেমিক্যাল প্রয়োজন সেটার উৎস আমি পেয়েছি। থার্নিয়াস কিছু চমকে উঠল। কিভাবে প্রিন্স? জাসপার চোখে রহস্যের ছিলিক নিয়ে বলল, ইটস এ সিক্রেট। এই কথার সঙ্গে সঙ্গে তার ভেতর এক প্রবল আত্মবিশ্বাসের স্রোত বইল। এমন এক অনুভূতি যা পৃথিবীর মানুষের আর ভেনাসের সাধারণ ড্রাগনদের বোঝার বাইরে। থার্নিয়াসের সামনে দাঁড়িয়ে থাকা এই ড্রাগন প্রিন্স এক নতুন শক্তির খোঁজ পেয়েছে, যা তার উপস্থিতি আরও গভীর, আরও তীক্ষ্ণ করে তুলেছে। রাতের নিস্তব্ধতা গ্লাস হাউসের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়েছে। সবাই রাতের খাবার খেয়ে নিজের মতো ব্যস্ত। তবে আজ জাসপার ডাইনিং টেবিলে আসেনি। তার নির্দেশ খাবারটা তার ঘরে পৌঁছে দিতে হবে। এবারও এই কাজটা করতে হবে ফিওনাকেই। ফিওনা প্লেটে খাবার সাজাতে সাজাতে মনে মনে নিজে দোষারোপ করছে। এক ধরনের অস্বস্তি তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠেছে। উফ, ওই ফায়ার মনস্টারের সামনে কিভাবে যাব আমি? ফিসফিস করে বলল সে, নিজেকেই লজ্জায় লাল হয়ে যাচ্ছে। ছি ফিওনা, তুই কি করেছিস তখন? আমি কি করে ওকে এমনটা করলাম? ইয়া ঈশ্বর, মাথা তো পুরোপুরি গেছে আমার। ফিওনার কপালে এক বিন্দু ঘাম জমেছে। সেই জাসপারের মুখোমুখি দাঁড়ানোর কথা ভেবেই ফিওনার মুখ শুকিয়ে যাচ্ছে, অথচ পায়ে পায়ে সে নিজেকে প্রস্তুত করে চলেছে। ফিওনা নিঃশব্দে পা চিপে চিপে জাসপারের ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। তার হৃদস্পন্দন তীব্র হতে থাকে। প্রতিটি পদক্ষেপে সে আরও একটি অলৌকিক দুনিয়ার কাছে পৌঁছেছে। দরজার সামনে আসতেই দরজাটি নিজেই থেকে ধীরে ধীরে খুলে যায়। এক রহস্যময় স্বাগত জানায় তাকে। ঘরের ভেতরে চাঁদের স্নিগ্ধ রূপলি আভা মিশে আছে। ল্যাম্পের ম্লান আলো এক আত্মাধিক আভাসে পুরো কক্ষ ভরিয়ে রেখেছে। জাসপার বিছানায় নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে। কালো রঙের টি শার্টে আবৃত তার সুঠাম দেহ, কপালে এক হাত রেখে গাঢ় চিন্তায় মগ্ন। ডান পাশে প্রসারিত তার হাত পায়ের ওপর পা তুলে শায়িত থাকা এই সত্তার মুখে আছে এক অপ্রশান্ত অথচ দুর্বোধ্য রহস্যের ছাপ। ফিওনা খাবারের প্লেট হাতে নিয়ে ধীরে ধীরে তার সামনে পৌঁছায়। তার ঠিক সেই মুহূর্তেই তার চোখে পড়ে জাসপারের বাঁ হাতে। হাতের তালুতে মধ্যস্থলে এক গভীর কাটার দাগ। সেই ক্ষত চিহ্নে জমাট বেঁধে থাকা এক সবুজ রঙের তরল, অস্বাভাবিক এক জৈবিক মিশ্রণ, কোনো মহাজাগতিক বিশ্বের প্রতীক যা
পৃথিবীর বোধের বাইরে। ফিওনা অবাক হয়ে তাকিয়ে থাকে এক চমকিত বিস্ময়ে। তার দৃষ্টি স্থির হয়ে থাকে সেই দাগে। ফিওনা হৃদয় গহীনে অজানা কৌতূহল উকি দেয়। জাসপার হঠাৎই ফিওনার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। তার মনের গহীনে লুকিয়ে থাকা কৌতূহলটি নিঃসন্দেহে আঁচ করতে পেরেছে। তুমি সবসময় কক্ষে প্রবেশ করে চুপচাপ দাঁড়িয়ে থাকো কেন? ফিওনা সামান্য ঘাবড়ে গিয়ে বলল, না মানে আপনি যদি বিরক্ত হন তাই। আচ্ছা আপনার হাতে কি হয়েছে? আর সবুজ রঙের এটা এটা কি? জাসপার এক মুহূর্ত জন্য নিজের হাতের দিকে তাকায়, চোখে এক নির্মম শীতলতা। রক্ত। কথাটা তার ঠোঁটে ছুঁয়ে এমনভাবে বেরিয়ে আসে, এটা কোনো সাধারণ তথ্য, অথচ তার প্রতিটি শব্দ শীতল বরফের ধারালো শলাকা ফিওনার মস্তিষ্কে বিদ্ধ হয়। ফিওনার চোখ বিস্ফোরিত হয়ে যায়। তার অর্থ কি? জাসপারের শরীরে রক্ত সবুজ? এই অদ্ভুত দৃশ্য তাকে এক রহস্যের জগতে প্রবেশ করিয়ে দেয়। তার নিজের মনে এক অদ্ভুত শিহরণ খেলে যায়। এটাও সম্ভব? কি হচ্ছেটা কি? জাসপারের চুম্বনে একবার তেতো স্বাদ, আরেকবার মিষ্টি স্বাদ, আর এখন আবার রক্ত নাকি সবুজ রঙের। ফিওনা জাসপারের জন্য খাবার রেখে কক্ষ থেকে বেরিয়ে করিডোরের দিকে হাঁটছিল। হঠাৎই তার সামনে এসে দাঁড়ালো অ্যাকুয়ারা। ফিওনা কিছুটা দ্বিধাগ্রস্তভাবে বলল, বলছিলাম যে তোমাদের প্রিন্সে বোধহয় হাত কেটে গেছে, রক্ত বেরোচ্ছে। অ্যাকুয়ারা চমকে উঠল। কি বলছো তুমি? হ্যাঁ, ফিওনা মাথা নাড়ালো। আর সেই রক্তের রং অদ্ভুত সবুজ কেন? অ্যাকুয়ারা হালকা হাসি দিয়ে বলল, ও তুমি জানো না, আমাদের রক্তের রং ভিন্ন। আমার রক্ত আকাশি রঙের। ফিওনা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি বলছো? তোমার রক্ত আকাশী? হ্যাঁ, কারণ মানুষের রক্তে হিমোগ্লোবিন থাকে যা অক্সিজেন পরিবহন করে, আর এটা লাল রঙের হয়। কিন্তু আমার রক্তে হিমোকিয়ানিন উপস্থিত যা অক্সিজেন পরিবহন করে, কিন্তু এটি আকাশি রঙের হয় কারণ এতে কপার থাকে। আর প্রিন্স, ওনার রক্তে ক্রোমিয়াম উপস্থিত, তাই ওনার রক্ত সবুজ রঙের। অ্যাকুয়ারা এবার বলে থামলো, চোখে মৃদু বিস্ময়। তবে উনি এখন কোথায়? ফিওনা এতক্ষণ অবাক হয়ে শুনেছিল প্রতিটি কথা, তারপর জবাব দিল, ওনার ঘরেই খাবার রেখে এসেছি। আমার মনে হয় ওনার হাতে মলম লাগানো দরকার। ফিওনা বলল কিছুটা উদ্বেগের সাথে। অ্যাকুয়ারা ফিওনার দিকে তাকিয়ে হেসে বলল, আরে না, পৃথিবীর কোনো মলমে আমাদের প্রিন্সের ক্ষত সারবে না। আমাদের ওষুধ একেবারে ভিন্ন রকম। আমাকে পাহাড়ের গা থেকে বিশেষ এক গাছের রস আনতে হবে। ফিওনা অবাক হয়ে প্রশ্ন করল, পাহাড়ের গাছের রস এত দূর থেকে আনতে হবে? হ্যাঁ, অ্যাকুয়ারা মাথা নাড়ালো। এই রসই আমাদের রক্তের সঙ্গে মিল রেখে ক্ষত সারাতে পারে। পৃথিবীর কোনো উপাদানে আমাদের শরীর সাড়া দেয় না। ফিওনা মৃদু বিস্ময়ে মাথা নাড়ল। সে বুঝতে পারছিল জাসপার আর তার জাতির অনেক কিছুই পৃথিবীর মানুষের থেকে আলাদা। আচ্ছা ঠিক আছে, যাও। এটা বলেই ফিওনা নিজের ঘরে চলে যায় বিশ্রাম নিতে। অ্যাকুয়ারা চলে যায় সেই বিশেষ রস আনতে। অবশেষে খুঁজে পায়, সেটা দিয়ে এক ধরনের মলম তৈরি করে একটা বাটিতে করে ফিওনার রুমের দিকে যায়। অ্যাকুয়ারা দরজা খুলে ফিওনার ঘরে ঢুকতেই দেখলো ফিওনা গ্লাস হাউসের দেয়াল ধরে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। সন্ধ্যার আলো তার মুখে পড়ে এক স্বপ্নময় ছায়া তৈরি করছে। ফিওনার চোখে গভীর, দূর আকাশের কোনো অজানা জগতের দিকে খুঁজে চলেছে কিছু। অ্যাকুয়ারা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ফিওনাকে দেখছিল। তার মনে কৌতূহল জন্মালো, এই মেয়েটি সারাক্ষণ বাইরে তাকিয়ে কি এমন ভাবে যা তাকে এতটা নিঃশব্দ করে রাখে। সে মাঝে মাঝে কেন এভাবে চুপচাপ থাকে, যেন পৃথিবীর সব শব্দ তার কাছে নিষ্প্রাণ। অ্যাকুয়ারা মৃদু হেসে মনে মনে ভাবল, মেয়েটা প্রায় এমন আকাশ কুসুম চিন্তায় ডুবে থাকে। না জানে কত কষ্ট লুকিয়ে আছে তার এই শান্ত চোখের গভীরে। সে ফিওনার কাছে গিয়ে বলল, এই নাও, প্রিন্সের জন্য সেই বিশেষ মলম নিয়ে এসেছি, তাকে গিয়ে দিয়ে আসো। বলছিলাম অ্যাকোয়ারা, তুমি যাও না, তুমি যে লাগিয়ে দিয়ে আসো মলমটা। এই কাজটা আমি না করলে হয় না? অ্যাকুয়ারা হেসে বলল, আরে উনি আমাদের নিজের ব্যক্তিগত কক্ষে ঢোকার অনুমতি দেন না, কেবল থারিনিয়াসের জন্যই সেই ছাড় রয়েছে। ফিওনা কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন কেন এমন নিয়ম? অ্যাকুয়ারা কাজ ঝাঁকে উত্তর দিল,
উনি প্রাইভেসি পছন্দ করেন, বিশেষ করে মেয়েদের প্রবেশের ক্ষেত্রে খুব কঠোর। কক্ষের ভেতরে কোনো মেয়ে প্রবেশ করতে পারবে না, এমনটাই ওনার নিয়ম। তাহলে আমি কি ছেলে? একবার চোখ কুচকে বলল, সেটা জানি না, তবে শুধু তোমাকেই অনুমতি দিয়েছে। হ্যাঁ, অবশ্যই অনুমতি তো দেবেই। আমাকে দিয়েই তো খাটিয়ে মারবে, যেন আমি ওনার একমাত্র দাসী। তারপর এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফিওনা জ্যাসপারের ঘরের দিকে রওনা হলো। মনে মনে নানা রকম কথাই বলছিল তাকে নিয়ে। ফিওনা একরকম অনিচ্ছা সত্ত্বেও মলমের বাটি হাতে নিয়ে পুনরায় জ্যাসপারের কক্ষে প্রবেশ করলো। ঘরের ভেতর ঢুকতেই সে লক্ষ্য করলো টেবিলে খাবার আগের মতোই পড়ে আছে, অক্ষত। জ্যাসপার খাবার ছুঁয়েও দেখেনি, যেন তার ক্ষুধার অনুভূতিও হারিয়ে গেছে। জ্যাসপার তখন গভীর ঘুমে আচ্ছন্ন। তার দীর্ঘ ভারী শ্বাস নীরব কক্ষটিকে আরও নিঃশব্দ করে তুলেছে। ফিওনার চোখ তখন ধীরে ধীরে তার দিকে চলে গেল। জ্যাসপারের এক হাত বিছানা থেকে ঝুলে ফ্লোরে পড়ে আছে, সেখান থেকেই এক ফোঁটা সবুজ রক্ত মেঝেতে পড়ে গিয়েছে। ফিওনা কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইল, তার চোখে সেই সবুজ রক্তের বিন্দুটির দিকে স্থির হয়ে আছে, আর তার মনে নানা প্রশ্ন জাগছে। এরকমও হয়? তার শরীরের ভেতরে সব কিছু আর রক্ত এমন ভিন্ন রকম। সে ধীরে ধীরে বিছানার কাছে বসে নিচু হয়ে জ্যাসপারের হাতে মলম লাগাতে শুরু করলো। যতই তাকে স্পর্শ করছিল ততই তার মধ্যে এক অদ্ভুত অনুভূতির স্রোত খেলে যাচ্ছিল। জ্যাসপার ঘুমে থাকলেও তার মুখের প্রশান্তি আর শক্তি ফিওনার মনকে এক আকর্ষণে আবদ্ধ করে ফেলেছে। ফিওনা মনোযোগ দিয়ে ধীরে ধীরে জ্যাসপার হাতে মলম লাগাচ্ছিল, যাতে তার ক্ষত সঠিকভাবে সেরে ওঠে। হঠাৎ সে অনুভব করলো তার আঙুলের নিচে এক নড়াচড়া। ঠিক তখনই জ্যাসপারের চোখ দুটো ধীরে ধীরে খুলে গেল। ফিওনার হাতের মধ্যে তার হাতটি দেখে জ্যাসপার তৎক্ষণাৎ থপ করে শোয়া থেকে উঠে বসলো। ফিওনা অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। তার বুকের ভেতর মধ্যে অজানা এক শীতল স্রোত বয়ে গেল। তার চোখে অল্প আতঙ্কের ছায়া পড়ল। সে একটু পিছিয়ে বসল। জ্যাসপারের তীক্ষ্ণ রহস্যময় চোখ দুটি সরাসরি তার দিকে তাকিয়ে রইল। তার মধ্যে লুকোনো সব গোপন কথা বুঝে নিচ্ছে। জ্যাসপার কিছুক্ষণ ফিওনার দিকে চুপচাপ তাকিয়ে থেকে মৃদু স্বরে বলল, তুমি এখানে কি করছো? আপনার হাতে মলম লাগাচ্ছিলাম, আপনার হাত দিয়ে রক্ত পড়ছিল। জ্যাসপার একটু নরম হলো, কিন্তু তার চোখে একটা গভীর প্রশ্নের ছায়া ফুটে উঠল। ধীরে ধীরে সে তার হাতের দিকে তাকিয়ে বলল, এসব কাটাছেড়া নিতান্তই তুচ্ছ জিনিস। ফিওনা কিছু না বলে চুপচাপ বসে রইল, কিন্তু তার স্পন্দন দ্রুত থেকে দ্রুততর হয়ে উঠেছিল। তার মুখে কোনো কথা আসছিল না, শুধু জ্যাসপারের চোখে গভীরভাবে চেয়ে রইল। পুনরায় ফিওনা ধীরে ধীরে একদম সযত্নে জ্যাসপারের হাতেই মলম লাগাচ্ছিল। তারপর সে হালকা করে তার ক্ষত স্থানে ব্যান্ডেজ বেঁধে দিল। জ্যাসপার নিঃশব্দে তার দিকেই তাকিয়ে রইল। তার চোখে এক শান্ত অথচ গভীর বিস্ময় ফুটে উঠেছে, এমনকি তার মুখে সামান্য মৃদু প্রশান্তির ছোঁয়া ছিল। এই প্রথমবার, জীবনে প্রথমবার জ্যাসপার অনুভব করলো কেউ তার এভাবে যত্ন নিচ্ছে। ভেনাসে যুদ্ধের ময়দানে কিংবা কোনো দুর্ঘটনা আহত হলে সে নিজের ক্ষত নিয়ে কখনো ভাবেনি। তার জন্য ঔষধ, মলম এসব সব কিছুই ছিল বাহুল্য, অপ্রয়োজনীয়। মায়ের ধ্বংসের পর আদর বা স্নেহ তার জীবনে ছিল নিষিদ্ধ কোনো অনুভূতি, যা সে কখনো অনুভব করেনি। ছোটবেলায় মায়ের যত্ন কী ছিল তাও সে ভুলে গিয়েছে কবে। সে জানেই না স্নেহ বা মমতার ছোঁয়া কেমন লাগে। কিন্তু আজ এই অদ্ভুত পৃথিবীর ছোট্ট এক মেয়ে যার নাম ফিওনা, তাকে প্রথমবারের মতন এই অনুভূতির স্বাদ দিল। মৃদু স্নেহময় হাতের স্পর্শ তার আহত হাতটিকে এসে পড়তেই এক অনিবর্চনীয় উষ্ণতা তার হৃদয়ের ভেতর থেকে সারা শরীরে ছড়িয়ে পড়ল। তার মনে হলো সেই গভীর শূন্যতা সামান্য ভরাট হলো। ফিওনার স্পর্শে এক ধরনের প্রশান্তি, এক ধরনের সান্ত্বনা সে অনুভব করলো। তার মুখে কিছু বলতে ইচ্ছে করলো, কিন্তু সে চুপ রইল, কারণ এই অনুভূতিকে ধরে রাখতে চেয়েছিল, যতটা সম্ভব ধরে রাখতেই চেয়েছিল এই নতুন অনুভূতিটাকে। ফিওনা জ্যাসপারের দিকে তাকিয়ে বলল, বলছিলাম যে আপনি আজকে খাবার খাননি কেন? জ্যাসপার একটু অন্যমনস্ক ভঙ্গিতে উত্তর দিল, খিদে নেই তাই। কিন্তু খাবার অপচয় করা উচিত না, খেয়ে নিন।
এই বলে সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে ঘর থেকে বেরিয়ে গেল। জাসপার ফিওনার চলে যাওয়ার পানে দেখলো কিন্তু কিচ্ছু বলল না। ফিওনা চলে গেল, সে ধীরে ধীরে নিজের হাতে নজর দিল। সেই হাত যেখানে ফিওনা সযত্নে মলম লাগিয়েছিল, তার চোখ সেই ব্যান্ডেজের দিকে নিবদ্ধ রইল। সেখানে ফিওনার স্পর্শের উষ্ণতা এখনো টিকে আছে। নিজের মধ্যে এক অজানা অনুভূতির জন্ম হতে দেখে সে কিছুটা বিস্মিত হলো। এই অনুভূতি কিছুটা অন্যরকম, না সম্পূর্ণ প্রশান্তি, না একেবারে অস্বস্তি। একটা নীরব ধ্যানমগ্নতায় তার মন আটকে রইল আর ভাবল, কেন একজন সাধারণ মানব মেয়ে তাকে এতটা যত্ন করতে গেল? কেন সে তাকে এমন একটি অনুভূতির দিকে ঠেলে দিল যা সে কখনো বুঝতেই চায়নি? অবশেষে খাবারের দিকে একবার তাকিয়ে নিয়ে সে ধীরে ধীরে চামচ হাতে তুলে নিল। সে ফিওনার কথাটা রাখতে চাচ্ছে, অপচয় নয়, বরং তার জন্য অদ্ভুতভাবে যত্নে রাখা সেই খাবারটি গ্রহণ করতেই হবে। গভীর রাতে জাসপার তার বিশাল গোপন কক্ষে থারেনিয়াস আর আলভিরাকে নিয়ে একটি বিশেষ মিটিংয়ে বসলো। কক্ষের পরিবেশ ছিল একদম নীরব, এক অদ্ভুত শান্তি বিরাজমান, যেখানে প্রতিটি শব্দ গুনগুন করছিল, প্রতিটি চিন্তা তীক্ষ্ণ হয়ে উঠছিল। হ্যাথিরনকে মুক্ত করার সময় চলে এসছে। জাসপার তার পরিকল্পনা স্পষ্টভাবে বলল, তার চোখে একটা দৃঢ় লক্ষ্য, আর কোনো বাধা তাকে থামাতে পারবে না। মিটিংয়ের দিনে আমি ওকে মুক্ত করে আনবো একেবারে। থার্নিয়াস আর আলভিরা একে অপরের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য কিছু বলল না। তারপরে তাদের মুখে একটা সূক্ষ্ম হাসি ফুটে উঠল। তারা জানতো জাসপারের সিদ্ধান্ত আর পরিকল্পনা শুধুমাত্র তার ক্ষমতা পরিচয় নয়, বরং তার অদম্য ইচ্ছাশক্তিরও চিহ্ন। এবার তো সত্যিই বোধহয় চমৎকার কিছু ঘটতে যাচ্ছে। থার্নিয়াস হালকা হাসি দিয়ে বলল, ওয়াংলির ধারণাও নেই আপনি কিভাবে সবকিছু পাল্টে দিতে পারেন। তবে সব কিছু সাবধানে করতে হবে। আলভিরা সতর্ক করে বলল, এথেরিওনাকে মুক্ত করতে হলে আমাদের সকলেরই প্রস্তুতি নিতে হবে। জাসপার মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তোমরা ঠিক বলেছ, কোনো ভুল নয়, সব কিছু ঠিকঠাক করতে হবে। আজকের মিটিংয়ে যা যা বলবো মন দিয়ে শোনো, তার ভিত্তিতে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। এতটুকু বলে জাসপার আবারও তার পরিকল্পনায় ডুবে গেল। এক মস্তিষ্কে লুকিয়ে থাকা রাজনীতি আর কৌশলগুলো এখন সম্পূর্ণভাবে তার নিয়ন্ত্রণে। থার্নিয়াস আর আলভিরা একে অপরকে এক টুকরো হাসি দিয়ে দেখলো। এই মুহূর্তে তারা জানতো জাসপার পরিকল্পনা সফল হবে। অচিরেই এল্ট রাজ্যের ইতিহাসে নতুন এক অধ্যায় শুরু হবে। পরের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত সময়টা বেশ নিরিবিলি কেটেছে। সকালের নাস্তা আর দুপুরের খাবার ফুরিয়ে গেছে, কিন্তু জাসপার কোথাও বাইরে বেরিয়েছে। প্রায় দুপুর গড়িয়ে যাচ্ছে, আর এই সুযোগে অ্যাকুয়ারা ফিওনাকে নিয়ে বাইরে যাওয়ার জন্য জাসপারের অনুমতি চেয়ে নিয়েছে। জাসপার তেমন আপত্তি করেনি। তার মনে ছিল এক ধরনের নির্ভর আত্মবিশ্বাস। সে জানে এই পাহাড়ি এলাকা আর ড্রাকনিক শিখরের মতো প্রতিরক্ষামূলক হাউসের অবস্থান ফিওনাকে পালাতে দেবে না। ফিওনার পালানোর চিন্তা থাকলেও সে পাহাড়ে এই গোপনীয় জায়গা থেকে কোথাও যেতেও পারবে না যতক্ষণ না জাসপার অনুমতি দেয়। তারপরও জাসপার ভেতরে একটা নিশ্চিত বোধ করে রেখেছে, থারেনিয়াস আর আলভিরা হাউসে রয়েছে, তাদের উপস্থিতিতে নিরাপত্তার কোনো অভাব হবে না। বিকেলের নরম আলোয় অ্যাকুয়ারা আর ফিওনা গ্লাস হাউস থেকে বের হলো। ফিওনার চোখ ধীরে ধীরে চারপাশে সৌন্দর্যে আটকে গেল। হঠাৎই তার নজরে পড়ল পাহাড়ের একদম কিনারায় একটা কাঠের দোলনা। দোলনাটা প্রকৃতির এক অলৌকিক সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে। চারপাশে হালকা হাওয়ায় দুলছে আর বিভিন্ন রঙের অজানা ফুল দিয়ে সাজানো। ফুলগুলোর রং সাধারণ নয়, কিছুটা অদ্ভুত আর রহস্যময়। এমন ফুল ফিওনা আগে কখনো দেখেনি। ফুলগুলো একদিকে যেমন লোভনীয়, তেমনি তাদের ভেতরে এক ভয়ঙ্কর সৌন্দর্য আছে যা তাকে কিছুটা আতঙ্কিত করেছে। দোলনাটিকে ঘিরে থাকা এই ফুলগুলোর সুগন্ধ মিষ্টি হলেও গভীরে আরও ভারী। কিন্তু যা ফিওনাকে সত্যি ভয় ধরিয়ে দিল তা হলো দোলনার অবস্থান পাহাড়ের একদম কিনারায়, যেখানে বসা মানে বিপদের মুখোমুখি হওয়া। নিচের গভীর খাদের দিকে তাকিয়ে ফিওনার শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। যদি এই দোলনাটি ছিঁড়ে যায় কিংবা ভারসাম্য হারিয়ে ফেলে, তাহলে নিঃসন্দেহে তার পতন অবধারিত। অ্যাকুয়ারা ফিওনার ভয় বুঝে একটু হেসে বলল,
এই দোলনায় বসা নিরাপদ, চিন্তা করো না। এটা আমাদের নিয়ন্ত্রিতভাবে তৈরি, তাই কোনো সমস্যা নেই। তুমি যদি একটু সাহস করে বসতে পারো তবে এই দোলনায় বসে পাহাড় আর আকাশের সৌন্দর্য উপভোগ করতে পারবে। সত্যি কি নিরাপদ? এত উঁচুতে এমন দোলনায় বসতে আমার মনে হয়। অ্যাকোয়ারা তার হাত ধরে আশ্বস্ত করলো। ভয় পেও না, আমি তো আছি, তাই না? তুমি পড়ে গেলে আমি ড্রাগন রূপে ধরে তোমাকে বাঁচিয়ে নেব। ফিওনা সাহস সঞ্চয় করে ধীরে ধীরে দোলনার দিকে এগিয়ে গেল। মনে মনে কিছুটা সাহসী বোধ করলো, তবে তার মনে এখনো এক ধরনের অদ্ভুত আতঙ্ক কাজ করছিল। অ্যাকোয়ারা প্রথমে নিজেই দোলনায় বসে পরে তারপর দোল খেতে শুরু করে। ফিওনা পেছন থেকে তার আনন্দ উপভোগ করছে। মাঝে মাঝে সে নিজেই হাত দিয়ে ঠেলে দোলনায় নতুন গতি যোগ করছে। হালকা হাওয়ায় অ্যাকোয়ারা দোলনার প্রতিটি দোল মুক্তির স্বাদ পাচ্ছে, আর ফিওনা মুগ্ধ হয়ে তার হাসি দেখে যাচ্ছে। অনেকক্ষণ পর অ্যাকোয়ারা ফিওনার দিকে ফিরে মুচকি এসে বলল, এবার তোমার পালা ফিওনা। ফিওনা কিছুটা দ্বিধা নিয়ে অ্যাকোয়ারার বাড়ানো হাত ধরে দোলনার দিকে এগিয়ে গেল। ধীরে ধীরে দোলনায় বসলো। চারপাশের দড়িগুলো শক্ত করে ধরে নিল যাতে করে কোনোভাবেই হাত ফসকে না যায়। প্রথমে অ্যাকোয়ারা দোলনায় একবার হালকা দোল দেয়। ফিওনা ভয়ে চোখ মুখ শক্ত করে বন্ধ করে ফেলে। দোলনার প্রথম দোলের সাথে ফিওনার হৃদয়ের থুকপুকানি আরও বেড়ে গেল। সে চোখ খুলে চারপাশে উঁচু পাহাড়, নীল আকাশ আর সবুজ গাছপালা সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করলো, কিন্তু মনের ভিতর সেই ভয়টা এখনো কাটছে না। অ্যাকোয়ারা একটু হাসি চাপা দিয়ে বলল, ফিওনা, চোখ খুলে দেখো, এই দৃশ্য দেখতে কতটা সুন্দর, অথচ এই উচ্চতা থেকে দেখা সৌন্দর্য কজন দেখতে পায়? ধীরে ধীরে ফিওনা সাহস করে এক চোখ খুলে তাকালো। তারপর আস্তে আস্তে পুরোপুরি চোখ খুলে চারপাশের দৃশ্য দেখতে লাগলো। পাহাড়ের সেই নিঃসীম দৃশ্য, দিগন্তে মিশে যাওয়া নীল আকাশ আর প্রকৃতির সেই মনোমুগ্ধকর রূপ দেখে ফিওনার মনে হলো হয়তো এই সাহসটুকু করার জন্যই তার এখানে আসা দরকার ছিল। অনেকক্ষণ দোল খেতে খেতে ফিওনার ভয় পুরোপুরি কেটে গেছে। সে এখন মুক্তভাবে দোলের প্রতিটি মুহূর্ত উপভোগ করছে। বাতাসের সাথে নিজের চুলের খেলা আর চোখের সামনে পাহাড় আর আকাশের অপরূপ দৃশ্য দেখে সে মুগ্ধ। হঠাৎ করে অ্যাকোয়ারার নজরে পড়ল দূরে একটা খরগোশ দৌড়াচ্ছে। সেটা দেখে অ্যাকোয়ারা আনন্দে সেই খরগোশ ধরতে ছুটে গেল, ফিওনাকে ওই অবস্থায় রেখে। ফিওনা এখন একা একাই দোল খাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর দোলটা খুবই হালকা মনে হতে লাগলো। সে মজাটা হারিয়ে ফেললেও দোলনাটা স্থির হয়ে আসছে। ফিওনা একটু বিরক্ত হয়ে পড়ল। কি হলো অ্যাকোয়ারা, থেমে গেলে কেন? তার কথার সাথে সাথে হঠাৎ করে দোলনাটা আবারও একটা তীব্র দোল আসে। কেউ জোরেই ঠেলে দিল। ফিওনা আচমকা চমকে উঠল। তার মন কিছুটা বিভ্রান্ত হয়ে গেল। আশেপাশে তাকালো। বাতাসের শোষা শব্দ আর দোলনার তীব্র গতির সাথে তার বুকের ধুকপুকানি বাড়তে লাগলো। কিছুটা ভীতস্বরে ফিওনা আবার বলল, অ্যাকোয়ারা, দোলনাটা এমন জোরে দুলছে কেন? কোনো উত্তর না পেয়ে ফিওনার মনে একটা অদ্ভুত শীতল ভয় কাজ করতে লাগলো। হঠাৎ উপলব্ধি করলো ফিওনা নাকে একটা সেই পরিচিত পারফিউমের ঘ্রাণ এসে ধাক্কা দিতে লাগলো। জাসপারের পারফিউম। প্রথমে সে ভাবলো হয়তো ভুল হচ্ছে, কিন্তু গন্ধটা এতটাই স্পষ্ট ছিল যে সে আর উপেক্ষা করতে পারলো না। আতঙ্কে কৌতূহলে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখতে পেল জাসপার তার পেছনেই দাঁড়িয়ে আছে, তার ঠান্ডা অথচ গভীর দৃষ্টি নিয়ে। ফিওনার বুক ধুকপুক করতে লাগলো, হাত পা ঠান্ডা হয়ে এলো। জাসপারের দৃষ্টি এতটাই তীক্ষ্ণ আর নির্লিপ্ত যে তার মনে এক মুহূর্তের জন্য ভাবনা এলো হয়তো জাসপার তাকে এখানে পাহাড়ের কিনারায় দোলনা থেকে ফেলে দিয়ে মেরে ফেলার পরিকল্পনা করছে। তার এই নিয়ন্ত্রণহীন দোল খাওয়ার অনুভূতিটাও আরও ভয়ঙ্কর হয়ে উঠল। কিছুটা কাঁপা কাঁপা গলায় ফিওনা জিজ্ঞেস করল, আপনি এখানে? জাসপার নির্লিপ্তভাবে তাকিয়ে রইল। তার চোখের গভীর এক ধরনের অদ্ভুত শান্তি অথচ রহস্যময় ঝলক। ফিওনা পরপর দুবার ঘুরে তাকালো। তার নিজের চোখে বিশ্বাস করতে চাইল। বিকেলের স্নিগ্ধ আলো জাসপারের অবর্ণীয় সৌন্দর্য আরও গভীর হয়ে উঠেছে। জাসপারের সবুজ চোখ জোড়া বিকেলের মৃদু আলো অন্যরকম সুন্দর লাগছে, আর ঘাড়ের ট্যাটুটা ঝলঝল করছে। বরাবরের মতো আজকেও সাদা শার্ট আর বুকের কাছে 3টে বাটন খোলা।
অ্যান্টিকের অদ্ভুত লকেটটা আলো ছড়াচ্ছে আর কানের সাদা পাথরের দুলটাও কেমন চিকচিক করছে। ফিওনার স্পন্দন দ্রুত হয়ে গেল। ফিওনা হালকা ফ্যাকাশে নীল রঙের চাইনিজ জিন্সের স্কার্ট আর সাদা টপস পরে ছিল। দোলনায় বসার কারণে টপসটা একটু উপরের দিকে উঠে গিয়ে তার পেট আর কোমরের সামান্য অংশই বেরিয়েছিল। হঠাৎই দোলনা পেছন থেকে দুলে উঠতে ফিওনার ভারসাম্য নড়ে গেল। সে যখন পেছন দিয়ে তাকিয়ে দিকে দোলনায় ফিরে তাকালো, ঠিক সেই মুহূর্তে জেসপার তার পেছন থেকে এগিয়ে এলো। অবলীলায় তার হাত ফিওনার পেটের চারপাশে মুড়ে ধরল। ফিওনা চোখ বড় বড় করে তাকালো। তাদের দেহ একে অপরের সঙ্গে লেপ্টে ছিল এতটা কাছাকাছি যে জাসপারের গরম নিঃশ্বাস তার মুখে স্পষ্ট অনুভূত হচ্ছিল। তার স্পন্দন থেমে যাওয়ার উপক্রম করলো। জাসপার কেবল তাকিয়ে আছে তার দিকে, গভীরতর এক দৃষ্টিতে, কোনো অজানা কথা বিনা বাক্যেই বলতে চাইছে, কিন্তু ফিওনার মুখে কথা আসছিল না। কেবল তাকিয়ে রইল। তার নীরবতার মাঝে এক অদ্ভুত আবেদন ছিল, আর জাসপারও নড়ল না। জাসপার গভীর এক দৃষ্টিতে ফিওনার দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি এখানে কিডন্যাপ করে এনেছি কোনো পাহাড়ের ভ্রমণের জন্য নয়, ফিওনা। ফিওনা তার কথার হতভম্ব হয়ে কিছুটা অবাকভাবে প্রশ্ন করল, আমি আবার কি করেছি? এই যে তোমাকে হৃদয়কে নির্ভাবনে গোসল করতে দেখলাম, নৌকে উঠলে এখন দোলনা বসে দোল খাচ্ছ, মনে হচ্ছে কোনো ট্যুরিস্ট। তুমি কি সত্যি বুঝতে পারছো না কেন তোমাকে এখানে আনা হয়েছে? ফিওনার কপালে ভাঁজ পড়ল, কিন্তু সে চেষ্টা করলো নিজেকে শান্ত রাখতে। আমি তো শুধু একটু খোলা হাওয়া উপভোগ করছি, কি কারো তো ক্ষতি করিনি আমি, তাই না? বন্দি হয়ে থাকলেও একটু তো স্বস্তির প্রয়োজন আমার। জাসপার দীর্ঘশ্বাস ফেলল। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, আনন্দ করার জন্য তোমাকে এখানে নিয়ে আসিনি ফিওনা। আমি তোমাকে এখানে আনছি তোমাকে প্রতি পদে পদে কষ্ট দিতে। এই জায়গার প্রতিটি শ্বাস, প্রতিটি মুহূর্ত আমার নিয়ন্ত্রণে। আর অ্যাকুয়ারা তোমার বান্ধবী নয়, সে ড্রাগন আর আমার সহকারী। ফিওনা একটু স্তব্ধ হয়ে গেল, তবে তার ভেতরে কোথাও এক ধরনের বিদ্রোহ দানা বাঁধল। আমায় ছাড়ুন। জাসপার চমকে তাকালো, কথাটা ঠিক বুঝতে পারছে না। মানে কি ছাড়বো? এই যে আমায় ধরে রেখেছেন। ফিওনা কণ্ঠের হালকা ভৎসনার আভাস ছিল, তবে দৃষ্টি অন্যদিকে নিবদ্ধ। তখনই জাসপারের মনে হলো সে কিভাবে ফিওনার পেট জড়িয়ে ধরে তাকে নিজের কাছে টেনে রেখেছে। ফিওনার দেহ তার দেহের এতটাই কাছে মিশে আছে যে একে অপরের অংশ হয়ে গেছে। অবচেতনে তার হাতটা পেটের আশেপাশে জড়িয়েছিল, আর এই সামান্য ছোঁয়া ফিওনাকে একটু থমকিয়ে দিয়েছে। জাসপার ছাড়ল না, বরং দৃঢ় গলায় বলল, নামো দোলনা থেকে। ফিওনা ধীরে ধীরে দোলনা থেকে নেমে এলো। ঠিক সেই মুহূর্তে জাসপারের হাতটা নিজের অজান্তেই সরে গেল তার পেটের অংশ থেকে, কিন্তু সরে যাওয়ার সময় পেটের চারপাশে একটা মৃদু স্পর্শ রেখে গেল, অদ্ভুত অথচ নিঃশব্দে, বিদ্যুতে আচ্ছন্ন করার মতো। সেই হালকা স্পর্শ ফিওনার মনে উত্তেজনা ঢেউ তুলল, আর জাসপারও সেই অজানা অনুভূতিতে আবৃত হলো। নতুন আবিষ্কারের মতো এই অনুভূতির কাছে দুজনেই খানিক থমকে গেল, ভুলে গেল সবকিছু। এই ক্ষণিক স্পর্শে শুধু থেমে থেকে গেল কিছু না বলা অনুভূতি। ফিওনা ধীরে দোলনা থেকে নামতে জাসপার হন হন করে হাউসের ভেতরে চলে গেল। ততক্ষণে পাহাড়ের আকাশে সন্ধ্যার আভাস ছড়িয়ে পড়েছে। চারিপাশে ম্লান আলো দিন রাতের সীমানায় দাঁড়িয়ে আছে। ঠিক তখনই অ্যাকুয়ারা ছোট্ট গোলাপি খরগোশটি হাতে নিয়ে ছুটছে এলো। এ কি ফিওনা, তুমি একা একা নামলে কিভাবে? অ্যাকুয়ারার চোখে বিস্ময়। ফিওনা মৃদু হেসে বলল, এভাবে ব্যালেন্স রেখে। অ্যাকুয়ারা ফ্রু কুচকে বলল, সর্বনাশ, যদি পড়ে যেতে? তারপর খরগোশটি দেখিয়ে বলল, এটা কি তোমার হাত? ফিওনা বিস্ময় তাকালো খরগোশটির দিকে। অ্যাকুয়ারা আনন্দিত ভঙ্গিতে, দেখো তো কি সুন্দর খরগোশ। ওমা, গোলাপি রঙের খরগোশ! আগে তো কখনো এমন খরগোশ দেখিনি। অ্যাকুয়ারা মাথা নাড়িয়ে বলল, এটা এই পাহাড়ের খরগোশ, ওরা বেশ বিরল। ভালোই করেছো একু, এটাকে নিয়ে একটু সময় কাটানো যাবে। খরগোশের গোলাপি পশমে স্নিগ্ধ সন্ধ্যার আলো মিশে যেতেই পাহাড়ের পরিবেশ আরো মোহনীয় হয়ে উঠল। অ্যাকুয়ারা মৃদু হেসে বলল, পরের বার তোমাকে পাহাড়ের ফুলের বাগানটা ঘুরিয়ে দেখাবো।
আর কালকে তোমাকে গ্লাস হাউসের ছাদে নিয়ে যাব, সেখানে আরো অনেক ধরনের ফুল আছে। ফিওনার চোখে উচ্ছ্বাসের ঝিলিক ফুটে উঠল। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। একবারে ফিওনাকে আশ্বস্ত করে বলল। প্রিন্সের অনুমতি নিয়ে কাল আমরা ছাদে উঠব। ফিওনা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। আচ্ছা, তাহলে ছাদের ফুল গাছগুলোর যত্ন কে নয়? আরে ওগুলো যত্ন করতে হয় না, তারা এমনিতেই সবসময় তাজা আর সুন্দর থাকে, প্রকৃতি তাদের যত্ন নিচ্ছে। অবাক হয়ে ফিওনা ভাবলো, এই পাহাড়ের ফুলগুলো কি তবে কোনো জাদুকরী শক্তির অধিকারী? তাদের নির্বিচ্ছিন্ন সৌন্দর্যের রহস্যে মোহিত হয়ে পড়ল সে। অবশেষে আজকের মতো ঘোরাঘুরি শেষে তারা গ্লাস হাউসে ফিরে এলো। সেখানে ঢুকতেই হঠাৎ অ্যাকোয়ারার কিছু উপন্যাসের বই ফিওনার দিকে বাড়িয়ে দিল। ফিওনা অবাক হয়ে বইগুলোর দিকে তাকিয়ে বলল। এইগুলো কিভাবে আনলে একু? অ্যাকোয়ারা মৃদু হেসে জবাব দিল। আরে থারিনিয়াসকে দিয়ে আনিয়েছি আমার কথা বলে। ফিওনার মুখে উজ্জ্বল হাসি ফুটে উঠল। সে অভিভূত হয়ে বলল। তুমি সত্যি অনেক ভালো একু, ইচ্ছে করছে তোমায় জড়িয়ে ধরি। অ্যাকোয়ারা সেই বন্ধুত্বপূর্ণ সান্নিধ্য ফিওনার মনটা আনন্দে ভরে উঠল। অ্যাকোয়ারা তার কাছে লিন আর লিয়ার মতোই মনে হয়ে উঠল। রাতের রান্না শেষে খাবার একে একে পরিবেশন করতে লাগলো ফিওনা। টেবিলের চারিপাশে নীরবতা জমে আছে, শুধুমাত্র থালায় খাবারের মৃদু শব্দ শোনা যাচ্ছে। জ্যাসপারের চেয়ারে বসে ধীরে ধীরে খাবার খাচ্ছে, তবে তার দৃষ্টি বারবার আর চোখে ফিওনার দিকে চলে যাচ্ছে। আজ ফিওনার মুখে এক অন্যরকম আভা, স্বাভাবিকের চেয়েও অনেক বেশি উজ্জ্বল, আনন্দে ভরপুর। এই উজ্জ্বলতা দেখে জ্যাসপারের মনের কোণে অদ্ভুত অনুভূতি জেগে উঠেছে। এতদিন সে দেখেছে ফিওনা সাধারণ খাবার বাড়ার সময় শ্রিয়মান থাকে, মুখে ফ্যাকাশে এক আবরণ, কিন্তু আজ তার চোখে এক নতুন দ্যুতি খেলা করছে। মনে হচ্ছে বাইরের দোলনায় সময় কাটিয়ে হাওয়ার স্পর্শে একটু প্রশান্তি খুঁজে পেয়েছে সে। জাসপার ভাবছে, কেন আমি এই মানবী মেয়েটার সব বিষয়ে এত ভাবছি। রাতের নিস্তব্ধতায় ল্যাবের মৃদু আলোর নিচে জাসপারে প্রবেশ করলো। গ্লাসের গাঢ় প্রান্ত ঘিরে চারপাশে ছড়িয়ে থাকা যন্ত্রপাতির দিকে এক এক করে তাকালো। আজকে রাত্রি ছিল অন্যরকম। ল্যাবে সে এসেছে নিজেকে বোঝার জন্য, নিজের মনে জমে ওঠা একটি অদ্ভুত অনুভূতির সঠিক পরিচয় জানার জন্য। ফিওনার প্রতি তার আকর্ষণটাকে কি বলে, কৌতূহল, নাকি এর গভীরে লুকিয়ে আছে আরও কিছু? প্রথমে সে অক্সিটোসিন পরীক্ষা করলো, এই হরমোনটি যাকে প্রেমের হরমোন বলে। তার ভেতরে কি সত্যি ভালোবাসার কোনো বীজ বপিত হয়েছে? নিজের শরীর থেকে নমুনা নিয়ে সে ল্যাবের স্বয়ংক্রিয় যন্ত্রে রাখলো। কিছু মুহূর্তের মধ্যে যন্ত্রটি জ্বলে উঠল, স্ক্রিনে ফুটে উঠল এক্সোটিসিনের মাত্রা হাই, যা কোনো শারীরিক বা টান বা গভীর আকর্ষণের প্রথম চিহ্ন। জাসপারের চোখ শক্ত হলো। নিজের অবচেতন মনে ফিওনার প্রতিচ্ছবি তার শরীরে সাড়া ফেলেছে। এরপর জাসপার তার ফিজিওলজিক্যাল রেসপন্স পরীক্ষা করলো। এই পরীক্ষাটি তার শ্বাসের গতি, হৃদস্পন্দন আর রক্তচাপের পরিবর্তন পরীক্ষা করছে। যন্ত্র থেকে প্রাপ্ত তথ্য স্ক্রিনে ফুটে উঠল। শরীরে সামান্য উত্তেজনা এবং হার্টবিট বেড়ে গেছে। ফিওনার কাছে যাওয়ার মুহূর্তগুলো তার শরীরে প্রতিটি ভাঁজে লুকিয়ে রয়েছে। মনে হলো অজান্তেই সে হৃদয়ের কোণে এক দুর্বলতা বীজ রোপণ করেছে। পরের পরীক্ষা ছিল গ্লুকোজ লেভেল। সাধারণত রোমান্স বা উদ্বেগের মুহূর্তে এই স্তর পরিবর্তিত হয়, যা অনেক সময় প্রেমের আবেগের কারণে হতে পারে। সে টেস্টটি শুরু করতে স্ক্রিনে দেখা দিল গ্লুকোজের মাত্রা কিছুটা বেড়ে গেছে, যা ইঙ্গিত করছে তার মনের উত্তেজনা। সে ভাবলো, তবে কি ফিওনার প্রতি অনুভূতিটা সত্যি প্রেমের প্রথম ধাপ? এরপর এলো অফলাইন স্ট্যাটাস টেস্ট। এখানে সে চাচ্ছিল দেখতে ফিওনার চিন্তা বা সঙ্গ ছাড়া এই অনুভূতি কতটা গভীরে পৌঁছায়। স্ক্রিনে ফুটে উঠল প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও মানসিক সংকোচ। মনে হলো ফিওনা তার কাছে অনুপস্থিত থাকলেও তার মনের প্রান্তে এক ধরনের অদৃশ্য বন্ধনের সৃষ্টি হয়েছে। শেষ পরীক্ষা ছিল সাংস্কৃতিক সংযোগ। ল্যাবের স্ক্রিনে ফুটে উঠল মনের সংযোগ প্রতিষ্ঠিত, যার ফলে তার মনে আরও দৃঢ় হলো যে ফিওনার প্রতি এই অনুভূতি কেবল দৃষ্টি বা উপস্থিত নয়, বরং তার জীবনে এক গভীর ভালোবাসার প্রকাশ। এই সমস্ত পরীক্ষা শেষে স্ক্রিনে এক সংক্ষিপ্ত শব্দ ফুটে উঠল, ইউ ফল ইন লাভ।
জাসপার এক মুহূর্ত স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। মনে হলো সমস্ত পরীক্ষার ফলাফল তার মনের গোপন অংশগুলো উন্মোচিত করলো। ল্যাবের স্ক্রিনে টেস্টের ফলাফলগুলো দেখার সাথে সাথেই জাসপারের মুখটা কঠিন হয়ে উঠল। তার চোখে মুখে ফুটে উঠল বিস্ময় আর ক্রোধের ছাপ। সে বিশ্বাসই করতে পারছে না। সে চিৎকার করে বলল, নো, দিস ইজ ইম্পসিবল। আমি কিভাবে ফুলিশ হিউম্যান গার্লটার প্রেমে পড়তে পারি? এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে নিজের ভেতরে তোলপাড় হওয়া অনুভূতিগুলোর বিরুদ্ধে লড়াই করছিল সে, কিন্তু তার মনের সমস্ত যুক্তি অদৃশ্য হয়ে গেল। টেস্ট মেশিনগুলোর দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বলল, এই ডিভাইসগুলো আসলে কোনো কাজেরই না। তারপর ক্রোধে জ্বলে উঠল। একে একে টেস্ট যন্ত্রগুলোকে আঘাত করে মাটিতে ভেঙে গুঁড়িয়ে দিল। তার দৃষ্টিতে ছিল অভিমান আর অস্বীকার এক কঠিন মিশ্রণ। নিজের অনুভূতিকে মুছে ফেলতে চাইছে কিন্তু পারছে না। সব ভেঙে চুরে চুরমার করে অবশেষে জাসপার এক্সিকিউট চেয়ারে এসে বসলো। মাথা পেছনে হেলান দিয়ে চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য। নিজের ভেতরে জমে থাকা রাগের আগুনটাকে কিছুটা নিয়ন্ত্রণে আনতে চায়, কিন্তু চোখ বন্ধ করতে তার মনে ভেসে উঠল ফিওনার উজ্জ্বল হাসি, যত্ন নিয়ে তার হাতে মলম লাগানো দৃশ্য আর সেই কোমল স্পর্শ যা তাকে ছুঁয়ে যায়। মনে পড়ল সেই মিষ্টি চুম্বন, যে চুম্বন তার হৃদয়ের গভীরে এক কোমল স্পন্দন সৃষ্টি করেছিল। জাসপারের মনে তীব্র রাগ ধীরে ধীরে গলে যেতে লাগলো। অনুভব করলো তার এক অজানা শীতলতা। ফিওনার স্মৃতিগুলো তাকে শান্ত করতে চাইছে। এক গভীর নিঃশ্বাস ফেলে নিজের সত্তাকে তিরস্কার করে বিড়বিড় করলো, বলল, জাসপার অরিজিন, ড্রাগন প্রিন্স, নিজের ধ্বংস নিজে ডেকে আনলে। এই মুহূর্তে তার ভেতরে দ্বন্দ্বের স্রোত বয়ে গেল। একদিকে তার অহংকার, অন্যদিকে ফিওনার প্রতি গোপন সেই আবেগ যা তাকে ধীরে ধীরে আবদ্ধ করেছে, তার সমস্ত শক্তি শিথিল করে দিয়েছে, নিঃশব্দে তার মনের গভীরে প্রবেশ করেছে। সারা রাত ল্যাবে কাটানোর পর সকালে জাসপার বাড়ি ফিরে আসলো। তার সারা শরীর ক্লান্ত, মন ভারাক্রান্ত, কিন্তু যখন সে হাউসে প্রবেশ করলো তার চোখে পড়লো এক অদ্ভুত দৃশ্য। কিচেনে সবার আগে ফিওনা আর অ্যাকোয়ারা ব্যস্ত ছিল, কিন্তু হঠাৎই এক গোলাপি খরগোশ ছুটে এসে দাঁড়ালো জাসপারের পায়ের কাছে। এটা কোনো অদৃশ্য শক্তি ছিল যা ফিওনার দিকে তাকে টেনে আনছে। ফিওনা দ্রুত কিচেন থেকে বেরিয়ে এসে খরগোশটা ধরতে চাইল। সে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে জাসপারের পায়ের কাছ থেকে খরগোশটা তুলে নিল, কিন্তু এই সময় তার চোখগুলো অদ্ভুতভাবে জাসপারের দিকে উঠে গেল। চোখে এক অদ্ভুত গভীর চুপচাপ ভাব, এক অপ্রকাশিত ভাব ছিল যা দেখে জাসপার বুঝতে পারলো কিছু একটা ঘটেছে। ফিওনা খরগোশটা কোলে নিয়ে দাঁড়িয়ে থাকলো, চোখে চোখ রাখলো। তার প্রশান্ত মুখের ওপর কিছু অব্যক্ত কথা ছিল। সে নিজে বুঝতে পারছে এই মুহূর্তে তাদের মধ্যে কিছু পরিবর্তন হচ্ছে, যা তাদের সম্পর্ককে এক নতুন দিশা দেখাতে চলেছে। ফিওনা কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে ধরা পড়ে জাসপারের মুখের গভীরতা। জাসপার কিছু না বলে তীক্ষ্ণ চোখে একবার তাকে হন হন করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। ফিওনা ধীরে ধীরে খরগোশটাকে নিজের কোলে নিল, তার কোমল হাত দিয়ে তাকে সামলে কিচেনের দিকে হাঁটা দিল। চোখের কোণে এক মৃদু হাসি ফুটে উঠল। খরগোশটাকে আদর করে বলল, পিঙ্কি, তুমি আর কাউকে পেলে না? ওই দানবটার পায়ের কাছে যেতে হলো। আমি না থাকলে এতক্ষণে তোমাকে হাঁ করে আগুনে ছুঁড়ে ভস্ম করে দিত। খরগোশটা তার কথার অর্থ না বুঝলো। ফিওনার কোলের উষ্ণতায় এক রকম নিশ্চিত হয়ে ওর দিকে বড় বড় চোখে তাকিয়ে থাকলো। আজকে সারাটা দিন ফিওনা নিজেকে বইয়ের মধ্যে ডুবিয়ে রেখেছিল। একটি নতুন উপন্যাসে আকর্ষণে ভেসে চলছিল। খরগোশটি তার পাশে ছিল সারাক্ষণ, নীরব আর আদর প্রিয়, সব সময় তার সঙ্গী হয়ে থাকলো। তবে হঠাৎ করেই দরজা খোলার মৃদু শব্দ শুনতে পায় ফিওনা। অ্যাকোয়ারা ফিওনার কক্ষে আসে খরগোশটার অবস্থা দেখতে। খরগোশটি দরজার পাশেই ঘুরঘুর করছিল। তার চোখে কিছুটা আতঙ্ক ছিল, কিছু ঘটতে চলেছে। স্লাইডিং হয়ে দরজাটা খুলতে খরগোশটি দ্রুত দৌড়ে বেরিয়ে যায়। অ্যাকোয়ারা কিছু বুঝে ওঠার আগে খরগোশটি তীব্র গতিতে করিডোরে চলে যায়। ফিওনা, ওকে আটকাও। আলবিরা আর থারিনিয়াস দেখলে সর্বনাশ হয়ে যাবে। অ্যাকোয়ারা চিৎকার করে বলল, তার গলা তীক্ষ্ণ আতঙ্কে ভরা। ফিওনা তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে পা ফাঁক করে খরগোশটিকে ধরার জন্য দৌড় দিল। চলেও গেল, কিন্তু খরগোশটিকে গতিও ছিল অপ্রতিরোধ।
সে অজানা এক শক্তি নিয়ে করিডোরে দৌড়াচ্ছিল। শেষ পর্যন্ত সে করিডোরের শেষ প্রান্তে চলে যায়, একদম জাসপারের কক্ষের সামনে এসে থেমে দাঁড়ায়। সে চুপচাপ বসে পড়ে, মনে হলো তার গন্তব্য শেষ হয়ে গেছে। ফিওনা তার পেছনে এসে দাঁড়ালো, একটু বিরক্ত আবারও একটু উদ্বিগ্ন। ফিওনা খরগোশটাকে ধরতে ছুটে এসে দাঁড়ালো জাসপারের কক্ষের সামনে। তার হয়তো ধারণাই ছিল না যে জাসপারের ঘরের দরজা শুধুমাত্র নির্দিষ্ট কয়েকজনের জন্যই স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। তাই সে সেখানে দাঁড়াতেই দরজা স্লাইডিং হয়ে নিঃশব্দে খুলে গেল। খরগোশটা সেই সুযোগে ফাঁক গলে দ্রুত জাসপারের ঘরের ভিতরে ঢুকে পড়ল। ফিওনা একটু ইতস্তত করলেও দরজার সামনে দাঁড়ানোতেই দরজাটি বন্ধ হচ্ছিল না। তাই বাধ্য হয়েই সেও আরও কিছুটা এগিয়ে গেল। ভেতরে ঢুকতেই তার দৃষ্টি থমকে গেল। জাসপার খালি গায়ে, একেবারে নিস্তব্ধ হয়ে উপুর হয়ে শুয়ে আছে। তার শক্তিশালী কাঁধ আর পেশিগুলো আবছা আলোয় স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। ফিওনার মন কিছুটা অস্থির হলো, কিন্তু সেই দ্রুত নিজেকে সামলে নিল। ফিওনা আস্তে আস্তে জাসপারের ঘরে ঢুকলো। তবে এই পণ্ডিত খরগোশটা আরেক কাণ্ড করলো। সে হঠাৎই লাফিয়ে পড়লো জাসপারের পিঠের উপর, আর সাথে সাথেই জাসপার চমকে লাফিয়ে উঠলো। ধীর দৃষ্টিতে তাকিয়ে দেখলো সামনেই ফিওনা, আর তার পিঠের উপর সেই উচ্ছৃঙ্খল খরগোশ। জাসপার ক্ষুব্ধ হয়ে দ্রুত বিছানা থেকে নামতে খরগোশটা সারা বিছানা জুড়ে এইদিক ওদিক দৌড়াতে শুরু করলো। সাথে সাথে বিছানাটাকে ওলট পালট করে দিয়ে গেল। জাসপার খরা গলায় পড়ল, এটা কি হাউসে কে এনেছে? সবকিছু নষ্ট করে দিচ্ছে। ফিওনা, এক্ষুনি এটা সরো এখান থেকে। ফিওনা জাসপারের রাগ দেখে চুপচাপ না থেকে দ্রুত খরগোশটাকে ধরার চেষ্টা করলো। সে বিছানায় উঠে খরগোশটার পেছন পেছন ছুটোছুটি শুরু করলো। একবার এদিক তো আরেকবার ওই দিক। বিছানার অপর দুজনের সেই ছুটোছুটি মাঝে এক অদ্ভুত বিশৃঙ্খলা সৃষ্টি হলো। জাসপার এখন পুরোপুরি রেগে গিয়ে ফিওনাকে বিছানার সাথে চেপে ধরল। তার শক্তিশালী হাতগুলো ফিওনার হাতের আঙুলের ভাঁজে ভাঁজে গভীরভাবে চেপে ধরল। আরও এক পা এগিয়ে তাকে আটকানোর চেষ্টা করছে। ফিওনা শরীরটা বিছানায় রীতিমতো চেপে গেল। সে স্নায়ুর উপর চাপ অনুভব করলো। একদিকে শ্বাসরুদ্ধ, আরেকদিকে জাসপার উপস্থিতি তাকে ঘিরে নিয়ে আসে। জাসপার নিঃশ্বাস সোজা ফিওনার নাকের ছোটের উপর পড়তেই লাগলো। মুহূর্তের মধ্যেই তার সত্তা তাকে পুরোপুরি ঘিরে ফেলল। ফিওনার বুক ওঠানামা করছে, তার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। প্রতিটি শ্বাস নিতে তার জন্য কঠিন হয়ে যাচ্ছে। সে নিজেকে হারিয়ে ফেলছে, সারা দেহে এক অজানা শিহরণ ছড়িয়ে পড়ছিল। কি করছিল এটা কি ফিওনা? ওই খরগোশটা আমার গ্লাস হাউসে প্রবেশ করার সাহস কিভাবে পেল? জাসপারের গর্জন আরো তীব্র হলো। ফিওনার শরীরে কোনো শব্দের শক্তি ছিল না, শুধু তার মধ্যে কষ্টকর শিহরণ ছড়িয়ে পড়ছিল। তার পেটের ভেতর উত্তাল একটি সমুদ্র বয়ে যাচ্ছিল। এক মুহূর্তেই তার মাথায় এক দমকা ভাবনা এলো। আপনার মতো এমন আস্ত বড় একটা ড্রাগন মনস্টার এই হাউসে থাকতে পারলে এই ছোট্ট কিউট প্রাণীটা কেন পারবে না? তবে সে কথাগুলো কেবল মনে মনেই বলল, মুখে কিছুই উচ্চারণ করতে পারল না। জাসপার উপস্থিতি, তার শক্তি, সবকিছু মিলিয়ে এক অদ্ভুত নিষ্ঠুরতা ফিওনার মনের মধ্যে থমকে দাঁড়িয়েছিল। জাসপারের সবুজ চোখ জোড়া ফিওনা এক টানে হারিয়ে যাচ্ছিল। চোখ দুটি ছিল গভীর কোনো সাগর, যেখানে ডুব দিলে আর কখনো ফিরিয়ে আনা সম্ভব হতো না। তার কণ্ঠস্বর মৃদু কাঁপছিল। সরি, আর হবে না। আমি পিঙ্কিকে খাঁচায় আটকে রাখবো। ও আর বিরক্ত করবে না আপনাকে। ফিওনার ঠোঁটের কোণগুলো অল্প একটু কাঁপছিল। কথাগুলো বলার সময় তার ভেতর থেকে কোনো এক অচেনা অনুভূতি উঠে আসছিল। সে কোমল কম্পন, তার গলার স্বরের মিষ্টি চান, সব কিছু মিলিয়ে জাসপারের ভেতরে এক অজানা শিহরণ জাগিয়ে তুলল। জাসপার ধীরে ধীরে তার ঠোঁট ফিওনার আরও কাছে নিয়ে এলো। আজকে আর কোনো বায়োকেমিক্যালের প্রয়োজনে না। আজকে তার চোখে এক ধরনের আকর্ষণ ছিল। আরও একবার ফিওনাকে চুম্বন করার তীব্র ইচ্ছা, তবে কিছু একটা তাকে থামিয়ে দিয়েছিল। আজ তার অনুভূতিতে কিছু অস্থিরতা ছিল, কিছুটা বাধা ছিল। ফিওনার অবস্থা যে এতটা দুর্বল হয়ে গেছে তা সে বুঝতে পারছিল। তার ঠোঁট প্রায় ফিওনার ঠোঁটের সাথে ছুঁই ছুঁই করছিল। ফিওনার চোখ দুটো আস্তে করে আস্তে আস্তে বন্ধ হয়ে গিয়েছিল। তার শ্বাস কিছুটা ভারী হয়ে উঠেছিল। সে নিজেকে সম্পূর্ণভাবে সেই মুহূর্তের ভেতর হারিয়ে ফেলতে চাচ্ছিল। হঠাৎ করে জাসপার তার ফিওনার
ঠোঁটের কাছ থেকে সরিয়ে নিয়ে থেমে গেল। এক মুহূর্তের জন্য পুরো পৃথিবী থেমে গিয়েছিল। তারপর তার গভীর কণ্ঠে সেই শব্দগুলো ছুড়ে দিল। আমার কাছে তুমি আর আসবে না, আমার থেকে দূরে দূরে থাকবে, সেটাই তোমার জন্য মঙ্গল। ফিওনার হৃদয়ে সেই শব্দগুলি আশ্রয় পড়ল। হঠাৎ করে কোনো অদৃশ্য ভারী জিনিস তার বুকে চেপে বসে। সে চুপচাপ চোখ খুলে তাকালো, তার দৃষ্টি ফিসফিস করে। কিন্তু জাসপারের চোখের মধ্যে যা দেখলো তা তাকে অবাক করে দিল। জাসপারের কথা বলার মাঝে কোনো ক্রোধ বা রাগের ছোঁয়া ছিল না, বরং জাসপারের চোখে ছিল এক অদ্ভুত শীতলতা। সেই সব অনুভূতি যা সে চেপে রেখেছে সেগুলোই প্রতিফলিত হচ্ছিল। ফিওনা নিজেও বুঝতে পারল না জাসপার যখন তাকে দূরে থাকতেই বলল তখন তার ভেতর এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল কেন। তার মনে ছিল এক ধরনের প্রশান্তি আসার কথা, যেহেতু সে এতদিন ধরে এক অনির্দিষ্ট আকর্ষণের মাঝে বন্দী ছিল, যা কখনো একদম স্পষ্ট ছিল না। কিন্তু আজ যখন জাসপার তাকে দূরে থাকতে বলল, তার অনুভূতিতে কোনো স্বস্তি ছিল না, বরং এক অজানা শূন্যতা তার ভেতরে কুণ্ঠা তৈরি করছিল। তার মন একটি অবর্ণীয় যন্ত্রণা ডুবে যাচ্ছিল, এমন এক যন্ত্রণা যা সে শুধু অনুভবই করছিল কিন্তু প্রকাশ করতে পারছিল না। জাসপার ফিওনার হাতের ভাঁজে থেকে নিজের হাতের বাঁধন সরালো। ধীরে ধীরে সে ফিওনার উপর থেকে উঠে পড়ল। ফিওনার শরীর ক্ষণিক অবশ হয়ে গিয়েছিল, মাথা ঘুরছিল, গা কিছুটা ঝিমিয়ে পড়ছিল। তার শক্তি, তার অস্থিরতা সবকিছু এক মুহূর্তেই স্থির হয়ে গিয়েছিল। কিন্তু তারপর একটু একটু করে সে নিজেকে সামলে উঠে দাঁড়ালো। জাসপার এখনো তার দিকে না তাকিয়ে অন্যদিকে ফিরেছিল। ফিওনা তার দিকে না তাকিয়ে চুপচাপ সোফায় বসে থাকা খরগোশটিকে কোলে তুলে নিয়ে কক্ষ থেকে বের হয়ে গেল। তার পায়ের আওয়াজ মিলিয়ে যাওয়ার সাথে সাথে ঘরটা নিঃশব্দ হয়ে গেল। জাসপার ধীরে ধীরে তার দৃষ্টি দরজার বাইরে ফেলল। ফিওনার অনুপস্থিতিতে কক্ষের বাতাসও এখন সেই মিষ্টি ঘ্রাণটা ছিল হরমোনাল, আকর্ষণীয়, যা ফিওনার শরীর থেকে অল্প বিস্তর ছড়িয়ে পড়ছিল। সেই ঘ্রাণ যা একসাথে তাকে টানছিল আর আবার দূরেও সরিয়ে নিচ্ছিল। এখন তার বুকের ভেতর একটা অস্থিরতা অনুভূত হচ্ছিল। এক টুকরো কিছু তার অন্তরে গভীরতা থেকে কেউ ছিঁড়ে নিয়ে চলে গেছে। সে কি চেয়েছিল, কি বলছিল, কেন এই শূন্যতা তাকে এতটা আঘাত করেছে? এক অজানা অনুভূতির মধ্যে তলিয়ে যাচ্ছিল জাসপার, যা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। জাসপার এক দীর্ঘশ্বাস ফেলে, তার মনের গভীরে গুমোট এক অনুভূতি ঘুরপাক খাচ্ছিল। সে নিজেকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু তারপরও এক অদৃশ্য চাপ তার বুকের ভেতর জমে উঠেছিল। তার চোখ দুটি কিছু খুঁজছিল, তবে সে জানতো সে যা খুঁজেছে তা সম্ভব নয়। মনে মনে বিড়বিড় করল, আমাকে ফিওনার কাছ থেকে দূরে থাকতে হবে। কথাগুলো নিজের উপর এক কঠোর নিয়ম চাপানোর মতো, তবে তার প্রতিটি অক্ষরে ছিল এক অজানা দ্বন্দ্ব। আমার ভেতরে লাভ হরমোন তৈরি হওয়ার উৎস একমাত্র এই মেয়ে, ওর থেকে দূরে থাকলে সব আগের মতন হয়ে যাবে। এক কথা বলার সময় তার চোখে এক অদ্ভুত তীব্রতা ছিল। সে নিজের অন্তর্দ্বন্দ্বকে চিরকাল চুপচাপ লুকিয়ে রাখতে চাচ্ছে। জাসপার মাথা তুলে ধীরে ধীরে তার চারিপাশে তাকালো, নিজের ভেতরের গহীনতাগুলোকে খুঁজে বের করার চেষ্টা করছে। এই পৃথিবীতে তার আসার লক্ষ্য ছিল অতি বিশেষ, অ্যাথেরিয়ন আর একটি গোপন মিশন, প্রেম, ভালোবাসা, এগুলো তার জন্য ছিল একেবারে নিষিদ্ধ, এক অনিশ্চিত রাস্তা। কোনো প্রেম ভালোবাসা না। সে মনে মনে কথাগুলো আওড়ালো, নিজের সঙ্গেই সমঝোতা করতে চাইছে বোধ হয়, কিন্তু মনের গভীরে তার শরীরের প্রতিটি কোণে কিছু একটা টের পাচ্ছিল, এক ধ্বংসাত্মক অস্থিরতা, যে অস্থিরতা সে বহু বছর ধরে চাপিয়ে রেখেছিল, এখন আর সইতে পারছিল না। সকালে ঘুম থেকে উঠেই ফিওনা সোজা খরগোশটির দিকে গেল। আজ তাকে খাঁচায় রেখেছে, তাই খাবারটুকু দিয়ে নিশ্চিন্ত হলো। তারপর তার পা চলল অ্যাকুয়ারার কক্ষের দিকে, কিন্তু কক্ষ খালি দেখে একটু অবাক হলো। কিছুটা চিন্তিত হয়ে দ্রুত কিচেনে এলো ফিওনা। সেখানে গিয়ে দেখলো অ্যাকুয়ারা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। ফিওনা মৃদু ফ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি হলো একেবারে? আজ আমায় ডাকলে না কেন? আর একা একা কাজ করছো, কেউ দেখে ফেলে তো সমস্যা হয়ে যাবে। অ্যাকুয়ারা একটু হাসলাম। আরে চিন্তা করো না ফিও, এদিকে কেউ নেই,
আলবিরা, থাইনিয়াস আর প্রিন্স সবাই কোথাও বাইরে গেছে। ওহ যাক বাবা, তাহলে তো বেঁচে গেলাম। অ্যাকোয়ারা ফিওনার দিকে তাকে মুচকি হেসে বলল, চলো দুজনে নাস্তা সেরে নেই, একটু পরেই ছাদে যাব। ফিওনা একটু দ্বিধার সুরে বলল। কিন্তু তোমাদের প্রিন্সের অনুমতি ছাড়া ছাদে যাওয়া কি ঠিক হবে? অ্যাকোয়ারা নির্বার ভঙ্গিতে উত্তর দিল। প্রিন্স তো সকালে বেরিয়ে গেছেন, ওদের ফিরতে রাত হবে। আমরা তাড়াতাড়ি গিয়ে আবার ফিরে আসবো, কেউ জানতেও পারবে না। ফিওনা হালকা হাসি দিয়ে সম্মতি জানিয়ে বলল। ঠিক আছে, তাহলে আমি নাস্তা করে একেবারে গোসল সেরে নেব। এরপর দুজনে একসঙ্গে মনোযোগ দিয়ে ব্রেকফাস্ট বানাতে লাগলো। সামনের কিছু মুহূর্তের জন্য নিজেদের নির্ভীক সঙ্গী হয়ে উঠল।